প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক কথা হয়ে যাচ্ছে, আর কথা নয়, চলুন আমরা জয় বড়ুয়ার ঘটনা শুরু করি। প্রথম যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, এই ঘটনাটির শিরোনাম তিনি নিজেই দিয়েছেন, নিংসি সাকমা। পাহাড়ি এই শব্দের বাংলা অর্থ হচ্ছে ফোড়া বুড়ি। তো যাই হোক, মূল ঘটনাতে আমরা চলে আসি। ঘটনাটির স্থান কচুখালী, ইউনিয়ন ঘাগড়া, উপজেলা কাউখালী, জেলা রাঙামাটি। আর ঘটনাটির সাক্ষী কচুখালী গ্রামের প্রবীণ মানুষজন। আর যিনি বর্ণনা করেছেন তার নাম হচ্ছে মাওসিং মারমা। উনি একজন নার্স ওই হসপিটালেরই। তো মাওসিং মারমা ছোটবেলায় গুটি বসন্ত বা তাদের ভাষায় নিংসি, এটাকে নিংসি বলে, গুটি বসন্ত, নিংসি রোগে আক্রান্ত হয়েছিল। তো ওই অসুস্থতার দিনগুলো তার জীবনের অনেক কষ্টের দিন ছিল, কেননা তাকে আলাদা ঘরে রাখা হয়েছিল এবং কেবল শুটকি মাছের ভর্তা সেদ্ধ তরকারি খেতে দেয়া হতো। তেল বা মশলার কোনো তরকারি তাকে দেয়া হতো না। আর তাদের ঘরের যে প্রবেশদ্বার সেটা গোবর আর কলা গাছ দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। এবং রোগীকে আলাদা রাখার আর খাবার দাবারে এমন বাছ বিচার তাদের গ্রামের অনেক পুরনো রীতি। আগে এসব বিষয়ে মানুষজন আরো বেশি কঠোর ছিল, কিন্তু যুগের আধুনিকতার সাথে সাথে গোঁড়ামি, কুসংস্কার এগুলো অনেক অংশে কমে গিয়েছে বলে আমাদেরকে উল্লেখ করেছেন। এই রীতিনীতির উদ্ভব জানতে হলে আমাদেরকে যেতে হবে অনেক বছর পিছনে, যখন এই মাওসিং মারমার দাদুরা ছোট ছিলেন। আর এই কারণেই আজকের এই ঘটনাটির সাল এক্স্যাক্টলি বলা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবে পাহাড়ি জনপদ তখন বেশ পিছিয়ে ছিল। এই কচুখালী গ্রামের মানুষজন গাছ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এক সন্ধ্যা দুজন পাহাড়ি পুরুষ, একজনের নাম তপন আর একজনের নাম দীপঙ্কর, তখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তো এই সন্ধ্যা ঘনিয়ে আসার সময় জঙ্গল থেকে কাঠ কেটে তারা বাড়িতে ফিরছিলেন। তাদের মধ্যে তপন যে, সে ছিল বোবা, মানে কথা বলতে পারতেন না। পাহাড়ি পথ মারিয়ে কচুখালী গ্রামে ঢোকার আগে তারা দুজনেই দেখতে পায় যে এক ধরনের পাহাড়ি পোশাক, যেটাকে থামি বলে, এই থামি এবং সাদা ব্লাউজ পরা একজন বয়স্ক মহিলা তাদের রাস্তায় পা লম্বা করে দিয়ে বসে আছে। তাকে দেখে দীপঙ্কর এগিয়ে গেলেও তপন পিছনে দাঁড়িয়ে যায়। সে দীপঙ্করকে পেছন থেকে হাত ধরে টান দেবার আগেই দীপঙ্কর সেই বুড়ির সামনে চলে যায়। তখন দীপঙ্কর তার ভাষায়, মানে পাহাড়ি ভাষায়, তাদের যে ভাষা সেটাই জিজ্ঞেস করে, কি গো বুড়িমা, তুমি এখানে বসে আছো কেন? তোমার বাড়ি কোথায়? তার কথা শুনে ওই মহিলাটি হেসে দেয়। তারা খেয়াল করে বুড়ির দাঁতগুলো এক পাশ ক্ষয়ে গিয়ে সুচালো সুচালো হয়ে গেছে। সম্ভবত সে খুব পান খায়, আর এই কারণে দাঁতগুলো লালচে রঙের আর নিচ দিকে চোখা হয়ে গেছে ক্ষয়ে গিয়ে। বুড়ি বলে ওঠে, বাবারে, আমি ভিক্ষা করে খাই। ভিক্ষা করতে করতে এখানে এসে পথ হারিয়ে মাটিতে বসে আছি, আমার কেউ নেই। তার কথা শুনে দীপঙ্কর হেসে দেয় এবং বলে, তাহলে চলো আমার বাড়ি, রাতে খাওয়া দাওয়া করো, তারপর সকালে যা হবার হবে। এদিকে পিছিয়ে থাকা তপন মুখে শব্দ করে দীপঙ্করকে কিছু বোঝাতে চেষ্টা করে, কিন্তু পথের ক্লান্তি আর বুড়ির অসহায় অবস্থা চিন্তা করে দীপঙ্কর তপনের শব্দের অর্থ বুঝতে চেষ্টা করে না। তপন আরো ভাবে যে ওই বুড়ির প্রতি এতটা মনোযোগ হয়ে গিয়েছে দীপঙ্করের, সে তার কোনো, মানে যে শব্দগুলো করছে তার অর্থ বোঝার চেষ্টা করছে না, নাকি এই শব্দগুলো তার কানে ঢুকছে না, এটাও তার বোধগম্য হচ্ছিল না। যাই হোক, দীপঙ্কর নিজে হাতে ধরে ওই বৃদ্ধা মহিলাকে টেনে তোলে আর বাড়ির দিকে হাঁটা দেয়। এদিকে বোবা তপন রাগে দীপঙ্করকে অনেক কিছু বোঝাবার চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো দীপঙ্কর মনে হচ্ছে কিছুই শুনতে পাচ্ছে না, অথবা সে শোনার চেষ্টাই করছে না।
বা সে এই শব্দগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছে। এমনকি ওই বৃদ্ধা মহিলার সাথে থাকা লাকড়ির বোঝাটা সে নিয়েছে, মানে ওই বৃদ্ধা মহিলার কাছে ছোট্ট একটা লাকড়ির বোঝা ছিল। তো ওরা চিন্তা করেছে হয়তোবা ওই পথ দিয়ে ভিক্ষা করার সময় ছোট ছোট লাকড়ি এক জায়গায় সংগ্রহ করেছে, এবং এই লাকড়ির বোঝা এবং দীপঙ্কর যেই লাকড়ি কেটেছে সেই বোঝাটাও সে তার মাথায় নেয়। এবং বুড়ির মহিলা যিনি, মানে বৃদ্ধা মহিলা যিনি, তার সেবায় খুব মনোযোগ হয়ে পড়ে এবং এক হাত দিয়ে সে ধরে, আর এক হাত দিয়ে তো মাথায় বোঝাটা যেটা সেটা ধরে রেখেছে, আর এক হাত দিয়ে ওই বৃদ্ধা মহিলাকে ধরে কচুখালি গ্রামে নিয়ে যায়। সামনের দিকে হাঁটছে দীপঙ্কর ওই বৃদ্ধা মহিলাকে নিয়ে, আর পেছন দিকে তপন হাঁটছে। একটা সময় তারা গ্রামে পৌঁছে যায়। এদিকে তপন তাড়াতাড়ি তার বাড়িতে গিয়ে সে বোবা যেভাবে কথা বলে মানুষকে বোঝাতো, যে শব্দগুলো দিয়ে সেই দৈহিক ভাষা বোঝানোর চেষ্টা করে, পরিবারের সদস্যদের ইশারা করে বোঝাবার চেষ্টা করে। তার এই ইশারার ভয়াবহতা তার পরিবারের সদস্যরা বুঝতে পেরেছে। একথা তারা যখন বুঝেছে, বোঝার পর পরিবারের সদস্যরা দীপঙ্করের বাড়িতে যায়। গিয়ে দেখে একটা বৃদ্ধা মহিলা, তার গলা, হাতে পায়ে মোটা মোটা রূপার চুড়ি মানে পরে আছে, আর একটা পরে আর থামি পরে আছে, পাহাড়ি যে ড্রেস, আর সাদা ব্লাউজে, শরীরে সাদা ব্লাউজ পরে, মানে পাহাড়ি মহিলারা যে ড্রেসগুলো পরে, আর একটু কুজো হয়ে মানে সে হাঁটে, মানে তার গরমটা একটু কুজো। বুড়িকে দেখে আসলে ওই বাড়ির লোকজন এর ভয়ের কি আছে, এটা একদম স্বাভাবিক বিষয়। তারা দীপঙ্করের সাথে কথা বলবে ভেবেছিল, কিন্তু কেন জানি দীপঙ্কর ওই বৃদ্ধা মহিলাকে নিয়েই সে ব্যস্ত। তার খাবারের ব্যবস্থা করছে, বিশ্রামের ব্যবস্থা করছে। তো তপন সহ তার পরিবারের দুজন কতক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়িতে চলে যায়। ওদিকে তপন, সে তার ভাষায় বোঝাবার এটা কোনো সাধারণ বুড়ি নয়। এই বৃদ্ধা মহিলা নাকি যখন রাস্তায় পা ছড়িয়ে বসেছিলেন, দীপঙ্কর সামনের দিকে ছিল, তপন পেছন দিকে ছিল। যখন দীপঙ্কর সেখানে দাঁড়িয়ে যায়, পেছন থেকে তপন দেখতে পায় যে ওই পা ওই বৃদ্ধা মহিলা গুটিয়ে নিয়েছে, কিন্তু গোটানোটা কেমন ছিল, হাঁটু ভাঁজ করে না, তার লম্বা পা আস্তে করে ছোট হয়ে গেল। এই বিষয়টি নাকি দীপঙ্কর খেয়াল করেনি, কিন্তু তপন খেয়াল করেছিল, এবং এই কারণে তপন বুঝতে পেরেছিল এটি কোনো স্বাভাবিক মহিলা হতে পারেই না। কিন্তু সে ছিল বোবা, সে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো এক মায়াজালে আবদ্ধ হয়ে দীপঙ্কর সেটা বুঝতে পারছিল না। তো যাই হোক, রাতটা কেটে সকাল হবে হবে ভাব, তপনের গায়ে তখন তীব্র জ্বর আসে, আর হঠাৎ করে দেখা যায় যে পুরো শরীরে গুটি বসন্তে ছেয়ে গেছে। জ্বর আর ব্যথায় পুরো শরীর তার নিস্তেজ হয়ে যায়। পরিবারের অন্য সদস্যরা তাকে আলাদা ঘরে রাখার সিদ্ধান্ত নেন, কিন্তু এটা করতে করতেই অলরেডি পরিবারের আরো একজন সদস্য একই রোগে আক্রান্ত হয়ে পড়ে। দুদিন পর তপন মারা যায়, আর তার সাথে আক্রান্ত অন্য রোগীও বেশ নিস্তেজ হয়ে যায়। গ্রামবাসী তাদের ঘরটা সম্পূর্ণ আলাদা করে দেয়। এদিকে দীপঙ্কর সেই বুড়ির সেবায় ব্যস্ত থাকে। সেই মহিলার কিছু অদ্ভুত আচরণ সবাই খেয়াল করেন। বুড়ি প্রতিদিন কারো না কারো বাড়িতে গিয়ে হাজির হতো এবং তাদের কাছে ভাত চাইতো, তবে কোনো শুটকির তরকারি সে খেত না, আর গোবর দেখলে সে একরকম পালিয়ে যেত। একবেলা এ বাড়িতে তো আর একবেলা ওই বাড়িতে সে ভাত খেতে থাকে। একটা সময় দেখা গেল সেই মহিলা যেই বাড়িতে খাবার খেয়ে প্রশংসা করেছে, সেই বাড়িতেই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছে, মানে বলেছে যে হ্যাঁ তোর খাবারটা তো খুব ভালো, আর সেই বাড়ির লোকে অসুস্থ হয়ে পড়েছে। গুটি বসন্ত, সাথে মাথার চুল আর গায়ের লোম পড়ে যাবার রোগের প্রকোপ দেখা যায় গ্রামে। স্থানীয় কবিরাজ বৈদ্যরা তারা কি চিকিৎসা করবে, নিজেদের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে বিভিন্ন জায়গায় ছুটতে থাকে। এদিকে তপনের বাড়ির লোকজনকে গ্রামের সবাই অপবাদ দিতে থাকে যে তারাই এই গ্রামে এই ভয়ঙ্কর রোগের জন্ম দিয়েছে, কিন্তু অনেকেই সেই বৃদ্ধা মহিলাকেও সন্দেহের মধ্যে রাখে।
এমন কোনো বাড়ি নেই যেখানে কেউ না কেউ এই রোগে আক্রান্ত হয় না, এবং যারা আক্রান্ত হতো তাদের বেশিরভাগ মানুষ মারা যাচ্ছিল। পুরো গ্রাম জুড়ে এক ভয়ানক পরিবেশ এবং হাহাকার নেমে আসে, শোকের ছায়া নেমে আসে, আতঙ্ক পুরো গ্রাম জুড়ে বিরাজ করছে। যেহেতু সবার ঘরেই এসব রোগ বিরাজ করছিল, সেহেতু তপনের ঘরের সদস্যরা আর আলাদা থাকেন না। তারা গ্রামবাসীকে তপনের বলে যাওয়া কথাগুলো বলেন। কেউ বিশ্বাস করেন তো কেউ করেন না, কিন্তু সবাই অবাক হয় যে একমাত্র দীপঙ্করের পরিবারের কেউ এই রোগে আক্রান্ত হচ্ছে না। সবাই মিলে দীপঙ্করকে এসব সন্দেহের কথা জানানো হয়, কিন্তু দীপঙ্কর মানতে নারাজ। কেন জানি সে এক মায়াজালে আবদ্ধ হয়ে গেছে, কোনো কথাই তার কানেও ঢোকে না, কানে ঢুকলেও তার মস্তিষ্কে তার কোনো প্রভাব থাকে না। ওই দিন সন্ধ্যা থেকে সেই বৃদ্ধা মহিলাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। গভীর রাতে গ্রামের কুকুরগুলো দলবদ্ধ হয়ে করুণ সুরে কাঁদতে থাকে। গ্রামে অশনির সংকেত এসেছে ভেবে সবাই আরো আতঙ্কিত হয়ে যায়। এদিকে দীপঙ্করের সাথে সেই বুড়িটা গভীর রাতে দেখা করে, আর দীপঙ্করের দেয়া খাবার নিয়ে সে যেন কোথায় চলে যেত। এক রাত, দু রাত, এভাবে কয়েক রাত পরে দীপঙ্কর স্ত্রী ব্যাপারটা সন্দেহ করে যে রাতে সে কোথায় যায় দীপঙ্কর। তো দীপঙ্কর পেছনে গিয়ে দেখতে পায় দীপঙ্কর গ্রাম থেকে দূরে একটা জঙ্গলে গিয়ে সেই বৃদ্ধা মহিলাকে খাবার দিচ্ছে। গাছের আড়ালে দাঁড়িয়ে সে সব কিছু দেখছিল। সে দেখলো ওই খাবার নিয়ে মহিলা দীপঙ্করকে মাথায় হাত দিয়ে দোয়া করছে বা কিছু একটা বলছে। দীপঙ্কর মাথা নিচু করে ওই মহিলার দোয়া নিচ্ছে বলে মনে হচ্ছে দূর থেকে, কিন্তু দীপঙ্করের বউ দেখলো যখনই সেই বৃদ্ধা মহিলা দীপঙ্করের মাথায় হাত রাখছিল, তখন তার হাতের তালুতে বড় একটা চোখ পিটপিট করছিল। এটা দেখে সে কিছু বুঝে ওঠার আগেই ওই মহিলা খাবার নিয়ে একটা গাছের পেছনে অদৃশ্য হয়ে চলে যায়। দীপঙ্কর তখনও কিন্তু মাটিতে বসা। দীপঙ্কর স্ত্রী দৌড়ে গিয়ে দীপঙ্করকে ডেকে তোলে আর সবকিছু বলেন, কিন্তু দীপঙ্কর বরাবরের মতো মানতে নারাজ। উল্টো তার স্ত্রীকে ভৎসনা করে এত রাতে তার পিছু নেয়ার জন্য। যাই হোক, দীপঙ্কর এবং তার স্ত্রী বাড়িতে চলে আসে, আর পরদিন সকাল থেকে দীপঙ্করের বউয়ের জ্বর আর গুটি বসন্ত দেখা দেয়। এবার দীপঙ্কর কিছুটা আন্দাজ করতে পারে। সে আর দেরি না করে তার জানা দূরের এক কবিরাজের কাছে ছুটে যায় আর সবকিছু খুলে বলেন। সেই কবিরাজ বলেন, কিছুদিন আগেই সেই বৃদ্ধা মহিলা একটা গ্রামকে শেষ করেছে, এবং সেই গ্রাম কোনটা? সেই গ্রাম হলো এই আমার গ্রাম। আমার গ্রাম বলতে ওই কবিরাজের গ্রাম। সে শেষ করে পালিয়ে অন্য গ্রামে গেছে। এখন অন্য গ্রামে গেছে বলতে তোমাদের গ্রামে গেছে, আর তোমাকে আশ্রয় করে সে ওই গ্রামে ঢুকেছে। তখন ওই কবিরাজ দীপঙ্করকে গ্রামে ফিরে যেতে বলেন আর পরামর্শ দেন যে গোবর আর কলা গাছ দিয়ে প্রত্যেকটা বাড়ির প্রবেশদ্বার আর গ্রামের প্রবেশ পথ যেন বন্ধ করে দেওয়া হয়। বাড়ির সামনে যেন নিম পাতা ঝুলিয়ে দেয়। যারা এ রোগে আক্রান্ত হবে তাদেরকে যেন আলাদা রাখা হয়, এবং শুটকি ভর্তা আর সেদ্ধ তরকারি দিয়ে ভাত খেতে দেওয়া হয়। সেই বুড়িটা নাকি শুটকির গন্ধ সহ্য করতে পারে না, আর গোবর তার রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে। এছাড়া নাকি আর কোনো চিকিৎসা নেই এই রোগের। দীপঙ্কর সন্ধ্যায় বাড়িতে ফিরে এসে দেখে ওই যে বৃদ্ধা মহিলা তার ঘরের সামনে পা লম্বা করে টেনে দিয়ে বসে আছে। ওই মহিলাকে দেখে গ্রামের সবাই যে যার বাড়িতে লুকিয়ে পড়ে, মানে যারা যারা দেখেছিল। তখন ওই মহিলা দীপঙ্করকে দেখে বলে, এই দীপঙ্কর, আমার ভাত কই? ভাত নিয়ে গেলি না কেন? আমি তো তোর বাড়িতে আসি নাই, তুই নিজেই তো আমাকে তোর বাড়িতে ডেকে আনলি, এখন আমাকে খাবার দিতে হবে তো তোকে। দীপঙ্কর ভয় পেলেও সাহসের সাথে জবাব দেয়, বুড়িমা তুমি চলে যাও, আমি ভাত নিয়ে আসবো রাতের বেলা তোমার কাছে। বুড়িটা আর কোনো কথা না বলে উঠে জঙ্গলের দিকে চলে যায়। ঘরে ঢুকে দীপঙ্কর দেখতে পায় তার স্ত্রী আর পৃথিবীতে নেই। তার চেহারা আর পুরো শরীরে গুটি বসন্ত ছেয়ে গেছে। মুখে এবং পুরো শরীরে মাছি ভন ভন করছে, এক বিশ্রী আর বিভৎস দৃশ্য। গ্রামের অন্যদের সাথে দীপঙ্কর সেই কবিরাজের পরামর্শ শেয়ার করেন। সবাই যে যার ঘরের ঘাটা, মানে প্রবেশদ্বার বা দরজা কলা গাছ আর গোবর দিয়ে বন্ধ করে দেয়। বাড়ির সামনে নিম পাতা ঝুলিয়ে দেয়।
ওই রাতে দীপঙ্কর সাহস নিয়ে ভাতের বদলে গোবর আর শুটকি নিয়ে যায় বুড়ির সাথে দেখা করবার জন্য। বুড়ি সেই রাত্রে দীপঙ্করের কাছে সহজে আসে না। সে বলে, এই তুই শুটকি নিয়ে এসেছিস কেন? জানিস তো আমি শুটকি খাই না। তখন দীপঙ্কর বলে, বুড়িমা আজকে খেয়ে দেখো, অনেক মজা হয়েছে। তো এটা বলার পর দীপঙ্কর দেখলো গাছের আড়াল থেকে সেই বুড়িটা বেরিয়ে আসে, আর ওই বুড়ির শরীরে অসংখ্য বড় বড় ফোড়া, যেগুলো সবগুলি পেকে সাদা হয়ে আছে। নাক মুখ শরীর কোথাও নাকি বাকি নেই ফোড়া ওঠার। এটা দেখে দীপঙ্কর খুব ভয়ও পায়, শরীর কাঁপতে থাকে, কিন্তু তারপর সে সাহস ধরে রাখে। সে দীপঙ্করের কাছাকাছি আসতেই দীপঙ্কর বুড়ির গায়ে গোবর ছুঁড়ে মারে। গোবর ছুঁড়ে মারার সাথে সাথে বুড়ির সে কি চিৎকার, গগন বিদারী চিৎকার। দীপঙ্কর দেরি না করে দেয় ভৌ দৌড়। একটা সময় সে খেয়াল করে তার পেছনে ঝড়ের তাণ্ডবের মতো কি যেন ধেয়ে আসছে। যেই সে গ্রামে ঢুকে পড়ে সবকিছু কেমন জানি নিস্তব্ধ হয়ে যায়। পরদিন সকালে সে তার স্ত্রীর সৎকার করে। ওই রাতেই সবাই শুনতে পায় ওই বুড়িটা পুরো গ্রাম জুড়ে কেঁদে কেঁদে হাঁটছে, নাকি সুরে কান্না, কিন্তু কারো বাড়িতেই সে ঢুকতে পারছে না। সাহস করে দু একজন উকি দিয়ে দেখে দু হাত দুই দিকে প্রসারিত করে বুড়িটা কুঁজো হয়ে হাঁটছে। দুই হাত দুই দিকে প্রসারিত করেছে, কিন্তু হাতের যেই তালু, এই তালুটা আকাশের দিকে ওঠানো, এবং ওই তালুর উপরে চোখ, এবং চোখ জল জল করছে, দূর থেকেই বোঝা যাচ্ছে, এবং পিট পিট করছে চোখ। আর মনে হচ্ছে সে সামনে তো দুই চোখ দিয়ে দেখছে, আর তার ডানে বায়ে তার হাতের দুই চোখ দিয়ে দেখছে, আর তার পুরো শরীর জুড়ে বড় বড় পাকা সব ফোড়া। দূর থেকেই সেটা স্পষ্ট ওই অন্ধকারে চাঁদের আলোতে দেখা যাচ্ছে। একটা সময় কোথায় যেন মিলিয়ে যায় সেই বুড়িটা। পরদিন সকালে গ্রামবাসী সিদ্ধান্ত নেয় পুরো গ্রাম জুড়ে গোবর পানি ছিটিয়ে দেবেন, আর নিজ নিজ ঘরের যেই জায়গাগুলো আছে, ঘাটা বলে যেগুলো, সেটা কলা গাছ আর গোবর দিয়ে বন্ধ করে দেবেন। এভাবেই শেষ হয় নিংসি শাকমা বা ফোড়া বুড়ির ঘটনার। আর তখন থেকে মূলত প্রতি বছর বছরের প্রথম দিন বা পহেলা বৈশাখে আজও সেখানে গোবর, কলা গাছ আর একটা ফুল দিয়ে ঘাটা বন্ধ করার রীতিনীতি চালু আছে। এবং এই রীতিনীতি বড়ুয়া হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজমান আছে সেখানে। আর বছরের শেষ আর শুরুর 7 দিন সকাল সন্ধ্যা দুবেলা বিভিন্ন লতা পাতা পুড়িয়ে বিভিন্ন অসুখ, রোগবালাই, খারাপ নজর ইত্যাদি থেকে দূরে থাকার জন্য সেখানে এক ধরনের রিচুয়াল করার রীতিনীতি চলমান রয়েছে। তো এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা এখন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন মূল ঘটনাতে চলে যাই। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে শাকিল আহমেদ। উনি অ্যাকাউন্টিংয়ে বিবিএ করছেন, বর্তমানে 3য় বর্ষে রয়েছেন। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার একটি গ্রামে তার বাড়ি। তো এই ঘটনাটি ওনাদের এলাকায় ঘটে যাওয়া একটি প্রচলিত ঘটনা। ঘটনাটি ঘটেছিল 1988 সাল, ওনার মায়ের বিয়ের ঠিক 1 বছর আগে। আর ঘটনাটি ওনার মায়ের মুখ থেকেই তিনি শুনেছেন। তো সাল 1988, সে বছর পুরো দেশে কিন্তু ভয়ঙ্কর এক বন্যা হয়, যা অনেকের মুখেই কিন্তু অষ্টআশির বন্যা নামে পরিচিত। এবং হয়তোবা অনেকেই জানেন না, বা অনেকেই জানেন যে 1988 সালের বন্যা ছিল বাংলাদেশের সংগঠিত প্রলয়ঙ্কারী যতগুলো বন্যা রয়েছে তার মধ্যে অন্যতম। এবং এই বন্যায় কিন্তু দেশের প্রায় 60% এলাকা ডুবে গিয়েছিল। স্থানভেদে বন্যাটি 15 থেকে 20 দিন পর্যন্ত স্থায়ী ছিল। তো এই বন্যার এই সময়ে একটি ঘটনা ঘটেছিল, বা কাছাকাছি সময়, তো যার মাধ্যমে ঘটনাটি সকলে আসলে জানতে পারে মূল বিষয়টি, তার নাম হচ্ছে মধু। উনি এক খেয়াঘাটের মাঝি, সবাই তাকে মধু মাঝি নামেই চিনতেন।
তো সে বছর বন্যায় তলিয়ে যায় ওনাদের গ্রাম সহ আশেপাশের প্রায় সকল গ্রাম। পুরো গ্রামে পানির থই থই অবস্থা, পুরো গ্রামে শুধু পানি আর পানি। গ্রামের মানুষজন যেখানে তুলনামূলক একটু উঁচু জায়গা পেত সেখানে আশ্রয়ের আশায় চলে যেত, সেখানে অবস্থান করত। গ্রামের সকল রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারণে তখন চলাচলের একমাত্র অবলম্বন ছিল নৌকা। তেমনি ওনাদের গ্রামের দক্ষিণ দিকে ওনাদের গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়ার জন্য খেয়া পারাপারের কাজ করতেন মধুমাঝি। খেয়া পারাপার করেই তার মূলত সংসার চলতো। তো খেয়া পারাপারের জন্য এই মধুমাঝি যে কাজটি করতেন সেটি হচ্ছে যে উনি আসলে খেয়া পারাপারের সময় সাধারণত কারো কাছ থেকে নগদ টাকা নিতেন না, কারণ বাহিরের কোনো লোকজন ওনার খেয়াতে পার হতো না, গ্রামের লোকজনই পার হতো। তো ওই গ্রামের প্রায় সকলেরই পারাপারের জন্য মধুমাঝির নৌকা কম বেশি ব্যবহার করতে হতো। তো মধুমাঝি যে কাজটি করতেন বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসলের সিজনে তিনি প্রত্যেকটি বাড়িতে যেতেন কিছু কিছু করে, যেমন ধান, পাট, গম এইগুলো আর কি তুলতেন। আবার কেউ কেউ কিছু নগদ অর্থও দিত। এভাবেই তার সংসার চলত। আর এর বিনিময়ে তিনি যে কাজটি করতেন অধিকাংশ সময় তিনি বছরের এই খেয়া পারাপারের কাজটি করতেন। আর বর্ষাকালের আগেই সাধারণত উনি গ্রামের প্রায় সব পরিবারের কাছ থেকে ধান, চাল, নগদ অর্থ এগুলো সাধারণত তুলতেন আর কি। আর যেহেতু প্রত্যেকের বাড়ি থেকে তিনি এই কাজটি করতেন, এই কারণে এক অলিখিত মৌখিক চুক্তি ছিল সকলের সাথে যে এই মধুমাঝি উনি সবসময় এই ঘাটে থাকবেন, অনেক রাত পর্যন্ত মূলত ঘাটে থাকবেন এবং কোনো গ্রামের কোনো মানুষ যেন খেয়া পারাপার হতে কোনো সমস্যায় না পড়ে। এই কারণে দিন রাতের বেশিরভাগ সময় তার খেয়া ঘাটেই কাটাতে হতো। 1988 সালের ঘটনা। তখন তো গ্রামের মানুষের কাছে রাত 9টা-10টা তো বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স। আর গ্রামে সাধারণত রাত 10টার পর এই খেয়া ঘাটে মানুষজন আসতো না বললেই চলে। সপ্তাহে একজন আসতো বা মাসে 2 জন আসতো, এইরকম আর কি। কিন্তু এর পরেও মধুমাঝি খুব দায়িত্ববোধ সম্পন্ন একজন মাঝি ছিলেন। উনি ওনার দায়িত্ব পালনের সর্বোচ্চ নিবেদিত প্রাণ ছিলেন এবং গ্রামের কোনো মানুষ যেন নদী পারাপার হতে অসুবিধা না হয় এই বিষয়ে তিনি সবসময় সচেষ্ট থাকতেন, তা ওনার যত কষ্টই হোক না কেন। এই কারণে কে আসলো না আসলো এই চিন্তা উনি না করে গভীর রাত পর্যন্ত উনি খেয়াঘাটে জেগে থাকতেন, অথবা নৌকার মধ্যে উনি ঘুমায় থাকতেন। যদি কেউ আসে তাকে ডাক দেয়, তাকে পার করে দেবেন, এতটা দায়িত্বশীল ছিলেন তিনি। তো এই কারণে যাই হোক, উনি তো বাড়িতে খুব একটা বেশি রাত্রেবেলা থাকতেও পারতেন না। তেমনি একদিন গভীর রাতে খেয়াঘাটে ছিলেন মধুমাঝি। আনুমানিক রাত 1টা কি 2টা বাজে। গভীর রাত হয়, লোকজন কিন্তু শুরুতেই বলেছি খেয়াঘাটে খুব একটা আসতো না, কিন্তু মধুমাঝি কিন্তু তখনও জেগেই ছিল, নৌকার মধ্যে ঘুমায় নাই। হঠাৎ করে মধুমাঝি খেয়াল করেন তার নৌকার দিকে কেউ একজন হেঁটে আসছে খালি পায়ে। খালি পায়ে হাঁটলে যেরকম শব্দ হয় মাটির উপরে ওরকম শব্দ, এবং পায়ে ঝনঝন কোনো একটা শব্দ হচ্ছে, নুপুর পায়ে হাঁটলে যেরকম শব্দ ওই রকম শব্দ। তো মধুমাঝি চিন্তা করে কি ব্যাপার, এত রাত্রে এরকম নুপুরের শব্দ, আবার কেউ হেঁটে আসছে, ঘটনা কি? তো উনি নৌকার ওনার যে উপরে একটা ছই ছিল, ছোট্ট একটা ছই ছিল, ওই ছইয়ের বাইরে গিয়ে উনি দেখেন যে কে আসছে। তো উনি দেখেন চাঁদের আলোতে বোঝা যাচ্ছিল যে লাল শাড়ি পরা, সেই শাড়ির উপরে কাজ করা আছে, জরির কাজ চকচক করছিল চাঁদের আলোতে। লাল শাড়ি পরা, খুব সাজুগুজু করা সুন্দরী এক মহিলা হেঁটে হেঁটে আসছে। সাধারণত বিয়ের দিন নতুন বউদের যেরকম সাজ দেখা যায় ঠিক তেমন। তো মধুমাঝি তাকে দেখে শুরুতে অবাক হন, ভয় পাননি, অবাক হয়েছিলেন যে কি ব্যাপার, এত রাতে নতুন বউ, তা আবার একা একা এখানে কি করে। তো উনি শুরুতে ভেবেছেন যে হয়তোবা বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে কিনা, এই চিন্তা করেছেন শুরুতে। প্রথমেই ওনার প্যারানর্মাল কোনো কিছু মনে হয়নি। তো যাই হোক, ওই মহিলা খেয়াঘাটের কাছে এসে তাকে বলে, ও মাঝি, আমাকে নৌকায় উঠান আর নদী পার করে দেন। তো
তো মধুমাঝি আবার চিন্তা করেন যে এত রাতে নতুন বউয়ের সাজে একজন এসে খেয়ে আবার হতে যাচ্ছে, অথচ সাথে কেউ নাই, এটা কেমন কথা। তো প্রথমে তাকে নৌকায় উঠাতে এবং নদী পার করে দিতে একদম পরিষ্কারভাবে অসম্মতি জানান মধুমাছি। আর এই যে নতুন বউয়ের সাথে যিনি আসছেন, তিনি মধুমাছির কাছে অনেকটা অনুরোধের স্বরে বারবার বলতে থাকে, মাঝি আমাকে নদীটা পার করে দেন না নদীটা পার করে। কিন্তু মধুমাছি বারবার পার করাতে অস্বীকার করেন, এবং অস্বীকার করার পেছনেই ওনার অনেকগুলো কারণ ছিল। উনি ভয় পাচ্ছিলেন যে কার বাড়ি থেকে পালায় আসছে, এই নদী পার করে দিব, পরে কোনো একটা মামলায় ফাঁসি কিনা, এটাও একটা ব্যাপার। এটা হলো শুরুর দিকে উনি ভেবেছেন। কিন্তু ওই মহিলার আচার আচরণ এবং গতিবিধি উনি পর্যবেক্ষণ করছিলেন, কারণ উনি যেহেতু রাতের বেলা, অনেক রাতের বেলা পর্যন্ত নদীর ঘাটে থাকতেন, ছোটোখাটো প্যারানর্মাল ব্যাপার কিন্তু ওনার কাছে একদম ডাল ভাত ছিল। আর ময় মুরব্বীদের কাছ থেকে তো বিভিন্ন ঘটনা উনি শুনেছেনই। তো উনি অপেক্ষা করছিলেন যে এই শাড়ি পরা মহিলার আচার আচরণ কেমন হয়, এইটার উপরে, এইটা দেখে উনি সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে। তো এর মধ্যে হঠাৎ করে এই মধুমাঝিকে উনি তুই তুকারি করা শুরু করে, ধমক দিয়ে বলে ওঠে, এই বেটা পার কর আমারে। তখন মধুমাঝি চিন্তা করেছেন যে না রে, এর আচরণ তো অস্বাভাবিক, এইটা তো আসলে মানে কোনো স্বাভাবিক মানুষ না। তখন মধুমাঝি চিন্তা করছেন যে তাহলে আমি ময় মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে ওলাবুড়িরা নদী পার হতে পারে না, অন্য জিনেরা উড়ে চলে যায়, কিন্তু ওলাবুড়িরা নাকি নদী পার হতে পারে না, ওরা নাকি হেঁটে পার হয়। নদী পার হতে হলে ওকে কারো সাহায্য নিতেই হবে। তাহলে এ কেন বারবার আমাকে নদী পার করে দেওয়ার জন্য বলছে, আর ওর আচার আচরণ তো অস্বাভাবিক, তাহলে এইটা নিশ্চয়ই ওলাবুড়ি হবে। কারণ মধুমাঝি জানতেন ওলাবুড়ি নাকি কলেরা, বসন্ত, অন্যান্য রোগের জীবাণু বহন করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আল্লাহর ইচ্ছা থাকলে কারোর মধ্যে ছড়িয়ে পড়ে, কারোর মধ্যে পড়ে না। আল্লাহর ইচ্ছা থাকলে কারো মৃত্যু ঘটে, না হলে হয় না। কিন্তু এই ওলাবুড়িরা এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। তো ভালো কথা, ওলাবুড়ি তো পার হতে চাচ্ছে, এখন মধুমাঝি পার করবে না। মধুমাঝি চিন্তা করে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তারও বিপদ হবে, আর তিনি যদি পার করে ওই গ্রামে দিয়ে দেন তাহলে ওই গ্রামের সর্বনাশ হয়ে যাবে, বহু মানুষ মারা যাবে। তখন এই মধুমাঝি কি করে, তাড়াতাড়ি করে নৌকাটা ঘাট থেকে একটু পানির মধ্যে নিয়ে আসে, যাতে করে লাফ দিয়ে ওলাবুড়ি নৌকায় উঠতে না পারে। তিনি এটাও জানতেন যে ওলাবুড়ি লাফ দিয়ে নৌকায় উঠবে না যতক্ষণ না পর্যন্ত মাঝি তাকে সম্মতি দেবেন। এটাও নাকি ওলাবুড়িদের একটা সীমাবদ্ধতা, যে ইচ্ছা ছাড়া, মাঝির ইচ্ছা ছাড়া সে পার হতে পারবে না। তো যাই হোক, ওদিকে নদীর ঘাট থেকে বারবার বলছে, ও মাঝি আমারে পার কর, পার কর, ভালো হবে না কিন্তু, পার কর আমাকে। তখন মধুমাঝি বলে যে তোকে আমি পার করবো না, তুই কে আমি বুঝে গেছি। তখন ওলাবুড়ি বলে, ঠিক আছে তুই আমাকে পার করবি না, একটা সত্যি কথা অন্তত বল। তখন মধুমাঝি বলে, কি বলবি বল। তখন ওই লাল শাড়ি পরা মহিলাটি বলে ওঠে, আচ্ছা গ্রামের যে রাস্তাটা নিশ্চয়ই এই নদীর ওই পাশে, তাই না, মানে এই নদীটাই তো রাস্তা, তাই না, ওই গ্রামে যাওয়ার জন্য। তখন বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, যা বুঝার বুঝে গেছি। এই কথা বলার পরে ঝপাস করে ওই পানির মধ্যে ঝাঁপ দেয় ওই লাল শাড়ি পরা মহিলা, এবং ঝাঁপ দেওয়ার সাথে সাথে সেটি মানে অদৃশ্য হয়ে যায়। মনে হলো কোনো একটা পাথর পড়লো, পাথরটা পড়ার সাথে সাথে সেটা পানিতে তলিয়ে গেল। স্বাভাবিকভাবে যদি কোনো মানুষ সাঁতার নাও জানে, সে যদি পানিতে পড়ে তাহলে তো সে সাঁতার কাটার চেষ্টা করবে, ভেসে থাকার জন্য 1-2 সেকেন্ড হলেও চেষ্টা করবে, কিন্তু তা নয়, মুহূর্তের মধ্যে পানির মধ্যে তলিয়ে গেল। এবং এতে মধুমাছি একদম 100% নিশ্চিত হলো যে এটি অবশ্যই ওলাবুড়ি ছিল। যাই হোক, ওই রাত্রে আর কোনো কিছু ঘটেনি। মধুমাছি দ্রুত নৌকা নিয়ে উল্টা পাশে চলে আসছে, মানে অপর পাশে চলে আসছে, এবং উনি ওই অপর পাশে তার বাড়ি ছিল, সে দ্রুত বাড়িতে চলে যায়, সে ছিল না ওই সময়। এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। কিন্তু ঘটনা শুরু হয় এরপর থেকে। সেটা হলো
ওই খাল নদী, ওটা তো ছোট নদী ছিল, আশেপাশে সংযুক্ত খাল ছিল, সেখানকার মাছগুলো মরে মরে ভেসে উঠছে। এবং যে সমস্ত মাছ জালে ধরা পড়ত, প্রায় সবগুলো মাছই রোগাক্রান্ত এবং মাছের শরীরে ঘা থাকত। এমত অবস্থায় ওই বছর ওইসব খাল বিলের মাছ নাকি খাওয়ার টোটালি অযোগ্য হয়ে গিয়েছিল। এমনকি দু একটা মাছ যেগুলো খাওয়ার মতো থাকতো, সেগুলো যদি মানুষ খেত, তারাও নাকি নানা রোগে আক্রান্ত হওয়া শুরু করে, যদিও বা কেউ মারা যায়নি। এই কারণে ভয়ে সবাই ওই নদী খাল বিলের মাছ খাওয়া ছেড়ে দেয়। পরবর্তীতে যখন মধুমাছি এই ঘটনাটি বলে, তখন গ্রামের ময় মুরব্বীরা বলে যে ওলা বুড়িকে যদি মধুমাছি পার করে দিত, তাহলে তো গ্রামের লোকজন কলেরা, বসন্ত সহ নানা রোগে আক্রান্ত হতো এবং পরবর্তী এটা অনেক বিশাল একটা মহামারীর আকার ধারণ করত। যেহেতু মধুমাছি ওলা বুড়িকে নদী পার করে দেননি, পরিশেষে ওলা বুড়ি ওই নদীতে ঝাঁপ দেয়। এই কারণে রোগ জীবাণু মাছের মধ্যে ছড়িয়ে পড়ে, এই কারণে ওই মাছগুলো আক্রান্ত হয়েছে। আল্লাহ হেফাজত করেছেন, ওসিলা হিসাবে হয়তোবা কাজ করেছে মধুমাছি। উনি যদি ওই সময় ভুলবশত ওই ওলাবড়িকে পার করে দিতেন, তাহলে কি অবস্থা হতো আল্লাহ না করুক, একটা গ্রাম সাফ হয়ে যেত। আগে কিন্তু এইভাবে কলেরা বসন্তে গ্রামের পর গ্রাম সাফ হয়ে গিয়েছে। পরবর্তীতে যখন ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, মানুষকে ভ্যাকসিনেটেড করা হয়েছে, তারপরে আস্তে আস্তে এই জিনিসগুলো আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ কমে এসেছে। তো এটি ছিল ঘটনা। মধুমাছিও কিন্তু অনেকদিন আগে মারা গিয়েছেন, তবে আজও অনেক মুরব্বীদের মুখে মধুমাছি আর ওলাপুরীর এই ঘটনাটি শোনা যায়। অসংখ্য ধন্যবাদ শাকিল আহমেদ ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে উপহার দিয়েছেন তিনি। আসলে ওলাপুরী রিলেটেড গতানুগতিক যে ঘটনাগুলো, গতানুগতিক ঘটনার বাইরে ছিল এই ঘটনাটি। এই জন্যই আমরা বলতে পারি যে এই ঘটনাটি আপনাদের অবশ্যই ইনশাল্লাহ ভালো লেগেছে, আমার কাছেও খুবই ভালো লেগেছে। আর ওই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি শাকিল আহমেদ ভাইকে। প্রিয় লিসেনার্স, আপনাদের মধ্যে এখনও যেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। প্রিয় লিসেনার্স, আমরা এখন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন মূল ঘটনাতে চলে যাই। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হাসান জাহিদুর রহমান পিয়াল ভাই। ওনার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়। উনি যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন আমি সেভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি এভাবে উপস্থাপন করলেই আপনাদের কাছে আরও বেশি ঘটনাটি ভালো লাগবে। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম আফনান ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি হাসান জাহিদুর রহমান পিয়াল, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় আমার বাড়ি। এটি আমার ছোট চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার কাকা যেভাবে বলেছেন ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি আমি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আমার ছোট কাকা বলছেন, আনুমানিক 50 বা 55 বছর আগে ঘটেছিল ঘটনাটি। আমরা 3 ভাই ও 4 বোন সহ মোট 7 ভাই বোন ছিলাম। আমি ভাইদের মধ্যে সবার ছোট। আমার জন্মের আগেই আমার এক বোন, সে কলেরায় মারা যায়। তাই আব্বা আম্মা সবসময় আমাদের ভাই বোনদের একটু বেশি খেয়াল রাখতেন। আমার আব্বা পুলিশে চাকরি করতেন বলে আমরা তেমন কাছে পাইনি আব্বাকে। আমার ছোটবেলা শেষ হওয়ার আগেই আব্বা ছুটিতে বাড়িতে এসে আমড়া গাছে ওঠেন আমড়া পাড়ার জন্য। তো আমড়া গাছে উঠলে সেখান থেকে পড়ে গিয়ে তিনি আঘাত পান এবং মৃত্যুবরণ করেন।
তার চিকিৎসা করারও আসলে সময় পাওয়া যায়নি। আমার বাপ চাচারা ছিলেন 3 ভাই, আমার আব্বা ছিলেন মেজ। তিনি মারা গেলে আমাদের পরিবারের দেখাশোনা আমার ছোট চাচাই করতেন। আর আমার বড় চাচা একটু ওঝা বা ঝাড়ফুঁক জানতেন। তিনি খুবই ধর্মানুরাগী মানুষ ছিলেন। তিনি দিনের বেশিরভাগ সময় নামাজ কালাম ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতেন। তাই তার বড় চাচার পরিবার ও ছোট চাচা পরিবার এই সবগুলোই ছোট চাচাই দেখাশোনা করতেন। 3 ভাইদের মধ্যে খুবই মিল মহব্বত ছিল। তাই ছোট চাচা সবাইকে একই রকম ভালোবাসতেন আর শক্ত হাতে পুরো সংসার সামলাতেন। আমরা ভাই বোন সহ চাচাতো ভাই বোনরা প্রায় একই সাথে বড় হয়েছি। আব্বা মারা যাওয়ার কয়েক বছর পরে যখন সবকিছু একটু স্বাভাবিক হচ্ছিল, সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ এক পৌষ মাসের সময় কলেরার প্রাদুর্ভাব বাড়ল। প্রায় শোনা যেত গ্রামের কেউ কেউ নাকি কলেরায় মারা যাচ্ছেন। আমাদের পাশের বাড়ির ছমি বুয়ার 2 মেয়ে একত্রে এই কলেরায় মারা গেল। ছমি বুয়ার বাড়ি আমাদের ঘর থেকে খুব বেশি দূরে না হয় আমাদের পরিবারের সকলের মধ্যেই আতঙ্ক আরও বেড়ে গেল। মা চাচিরা খুব সাবধানে থাকতেন, আর চাচারা দেরি করে ঘরে ফিরলে বেশ অশান্তি করতেন তারা, এবং আমাদের খুব সাবধানে চোখে চোখে রাখতেন। কেউ কারো ঘরে যেত না। দিনের বেলায় জানালার কাছে দাঁড়ালে 2-1জনকে দেখা গেল, সন্ধ্যার পর কাউকেই দেখা যেত না। আমার মনে আছে ওই সময়ে সেই বিভীষিকাময় সন্ধ্যার পর একটা পাখির ডাক প্রায় শোনা যেত, আর মুরব্বীরা বলতেন এটা নাকি হুতুম পেঁচার ডাক। আর গ্রামে একটা কুসংস্কার প্রচলিত আছে, এই পাখি ডাকা নাকি অশুভ কিছু লক্ষণ বহন করে, যদিও বা ধর্মীয়ভাবে সেটা বলা হয়েছে যে এটা ঠিক নয়। তো যাই হোক, ওই দিনের কথাগুলো মনে পড়লে আজও মন প্রাণ ভয়ে শিউরে ওঠে। যাই হোক, এমনভাবে বেশ কিছুদিন চলার পরে আমাদের বাড়ির মধ্যেও কিছু কিছু ঘরে এই রোগ দেখা দিল। বলে রাখি, আমরা বংশ পরম্পরায় একসাথে অনেকগুলো পরিবার বসবাস করতাম। কারো সুখে দুঃখে সকলে উপস্থিত থাকতাম। কিন্তু ওই কলেরা বসন্ত রোগ আসার পরে কেন যেন কি হয়ে গেল, সবকিছু কারো দিকে কারো লক্ষ্যই ছিল না। যে যার পরিবার আর নিজের জীবনের কথা ভেবে অনেকটা একঘরে হয়ে যাচ্ছিল। আমাদের বাড়ি কলেরা দেখা দিলে এক পর্যায়ে আমি নিজেই এই মরণ ব্যাধিতে আক্রান্ত হই। আস্তে আস্তে আমি বেশ অসুস্থ হয়ে পড়লে মা আমার কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করে সব সময় বসে থাকতেন আর মন খারাপ করে থাকতেন সব সময়। আমার দেখাশোনা আমার মাই করত। আমরা আমাদের ঘরের সামনের ঘরটাতে থাকতাম। মূলত আমাদের বাড়িতে যে কয়েকটি ঘর ছিল তার মধ্যে সবচেয়ে বড় ঘর, সেই বড় ঘরের সামনের ঘরটাতে আমাদের সবসময় থাকা হতো। মা ছাড়া আর কাউকে আমার কাছে আসতে দিতেন না আমার চাচা। রাতে মা নিচে ঘুমাতেন আর আমি খাটে ঘুমাতাম। রাতে মা উঠে আমাকে দেখতেন আর কিছু প্রয়োজন হলে আমাকে সাহায্য করতেন। একদিন প্রায় মাঝরাতে মা ঘুম দিয়ে জেগে ওঠেন। তার বাইরে যাওয়ার প্রয়োজন হলে তিনি চিন্তা করেন সামনের দরজা খুলে বের হই। এখন যে অবস্থা, আমার মা আমার সাথে থাকেন, তো পেছনের দরজা দিয়ে আসলে উনি ওয়াশরুমের দিকে যাওয়ার সাহস পেলেন না। উনি চিন্তা করলেন যে সামনের দরজা দিয়ে যাই। এমনিতে পুরো গ্রামের একটা থমথমে অবস্থা। তো যাই হোক, দরজা খুলে সামনের উঠোনে নামতেই আমাদের মূল যে ঘর, সেই ঘরের পাশের যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ির দিকে চোখ পড়ল মায়ের। ওই রাতে একদম জ্যোৎস্নার আলো ঝকমক ঝকমক করছিল, বাহিরের সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। সিঁড়িটা ছিল মাটির সিঁড়ি। মাটির সিঁড়ি হলেও সিঁড়িটি বেশ বড় ছিল, প্রায় 10 ধাপের সিঁড়ি ছিল। ওই সিঁড়ির দিকে মায়ের চোখ পড়তেই মা দেখলেন যে পাশের ঘরের সেই সিঁড়িতে একে একে 7 জন মহিলা বসে আছেন। একদম সিরিয়ালে বসা তারা।
তাদের পরনে একদম সাদা ধবধবে শাড়ি। একদম উপরের সিঁড়িতে যে মহিলাটি বসা, তার ঠিক পরের সিঁড়িতে যে মহিলাটি বসা, ওই উপরের সিঁড়িতে বসা মহিলাটি পরের সিঁড়িটিতে বসে থাকা মহিলাটির চুলে কোনো কিছু করছে, মানে চুল বিলি করে দিচ্ছে, খুব মানে এরকম দেখি না আমরা, বা উকুন বেছে দেয়া এরকম কিছু হয়তো বা। এক্স্যাক্ট কী করছে বোঝা যাচ্ছে না, তবে চুল বিলি করে দিচ্ছে বলে মনে হচ্ছে। এভাবে একদম নিচের সিঁড়িতে বসা মহিলাটির চুল তার ঠিক উপরের সিঁড়িতে বসা মহিলাটিও বিলি করে দিচ্ছিল। এইভাবে ধাপে ধাপে মানে সিরিয়ালে এইভাবে করে দিচ্ছে একজন আরেকজনকে। এইটা দেখে আমার মা খুবই ভয় পায়। আর মা যে তাদের দেখে ফেলেছে এইটা তারা বোঝার পর তারা মাকে ডাক দেন, এই নূরজাহান এদিকে আয়। তো তাদের ডাক যে খুব ভয়ঙ্কর ছিল তা নয়, মোটামুটি স্বাভাবিকই ছিল, কিন্তু বেশ গম্ভীর ছিল। মা ভয়ে ভয়ে কাছে যান। যাওয়ার পর তারা বলেন, নূরজাহান তুই আমাদের দেখে ফেললি? শোন, আমরা 7 বোন, আমাদের এক একজন এক একটি মহামারীর রোগ ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আসি। এদের মধ্যে একজন বলে উঠল, আমি কলেরা, আর একজন বলে আমি জল বসন্ত, আর একজন বলে আমি ডায়রিয়া। এরকম 7টি ভয়াবহ রোগের কথা বলে তারা 7 জনে। মা চুপ করে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো তাদের কথা শুনছে যে কি বলে এরা, কি উদ্ভট কথা। এক সময় তাদের মধ্যে একজন বলল, তুই আমাদের দেখেছিস, এই কাজটি আমরা না পছন্দ করলাম না। কেন দেখলি বলতো? আমরা তো এভাবে দেখা দেই না, আর তুই কেন দেখে ফেললি? তোর ছোট মিয়াকে আমাদেরকে দিয়ে দিতে হবে যে, আর তা যদি না হয় তাহলে তোদের সকলের প্রাণ কিন্তু চলে যাবে। এই কথা শুনে মা চিৎকার করে উঠলেন আর উঠানেই অজ্ঞান হয়ে পড়ে রইলেন। মায়ের চিৎকারে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। আমার অন্য চাচা চাচিরা বাইরে নেমে আসেন সাথে সাথেই। মাকে উদ্ধার করে ঘরে নিয়ে এলে মায়ের চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে জ্ঞান ফিরে আনার পরেই মা আমার বড় চাচার পা ধরে কান্নাকাটি শুরু করতে থাকে এবং বলতে থাকে, বড় মিয়া আপনার ভাইপোকে বাঁচান। তো বড় চাচা কি হয়েছে যখন জানতে চান তখন মা সমস্ত ঘটনা খুলে বলেন। সবটা শুনে বড় চাচা মাকে একটু রাগারাগি করেন, মা কেন এত রাত্রে বাইরে বের হলো, সামনের দরজা দিয়ে কেন গেল ওয়াশরুমে, পেছনের দরজা দিয়ে খুব সহজে যাওয়া যেত, কেন সামনের দরজা খুলে বের হয়েছিল। তো যাই হোক, আমি আগেই বলেছিলাম যে আমার বড় চাচা বেশ ইমানদার মানুষ, আর তিনি ভালোই ঝাড়ফুঁক জানতেন। সব শুনে চাচা মাকে বলেন যে, মেজ বউ তুমি ঘুমিয়ে যাও, ইনশাল্লাহ আমি আছি, আমার ভাইপোর কোনো ক্ষতি ইনশাল্লাহ আমি হতে দেব না। আল্লাহ যদি আমাদের মৃত্যু এই মহামারীর কারণে দিয়ে থাকেন তাহলে কোনোভাবেই এই দুনিয়ায় থাকা যাবে না। আর আল্লাহ যদি আমাদেরকে বাঁচান, ওই 7টা অপশক্তির এমন কোনো ক্ষমতা নেই যে আমাদেরকে ক্ষতি করবে। আর বাড়ির সকলকে তিনি তখন বললেন যে সবাই ঘুমিয়ে পড়ো, আমি জেগে আছি, দেখি আমার ভাইপোর জান নিতে কে আসে। ওই রাতে আসলে আর কেউ ঘুমাতে পারেননি। ফজরের নামাজের পর কেউ কেউ একটু ঘুমিয়েছিলেন। তা আমার বড় চাচা ওই দিন বেশ সিরিয়াস হয়ে যান। এতদিন তিনি এই বিষয়টার চিকিৎসা করবে এমন ইচ্ছা থাকলেও আমার বড় চাচির জন্য কিছুই করতে পারেননি। চাচি সব সময় চাচাকে বাধা দিতেন এবং বলতেন, মেজো ভাইয়ের অকাল মৃত্যু হয়েছে, আর এখন আপনি যদি এই ভয়াবহ মহামারীর চিকিৎসা করতে গিয়ে আল্লাহ না করুক কোনো একটা বিপদ হয়ে যায় তাহলে আমাদের সকলের কি হবে? মেজো ভাই চলে গেছেন আল্লাহর ডাকে, তার সন্তানরা রয়ে গেছে। আপনি যদি চলে যান আপনার সন্তান এবং মেজো ভাইয়ের সন্তানরা রয়ে গেছে, তখন কি আমাদের ছোট ভাই মানে ছোট মিয়া উনি কি এগুলো পারবেন? এতগুলো কিছু সামলাতে নিশ্চয়ই পারবেন না। আপনাকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। এই কারণে বড় চাচাকে সবসময় বাইরে যেতে বাধা দিতেন এই কঠিন একটা সময়ে। তো যাই হোক, এজন্য চাচা ঝাড়ফুঁক পারলেও কলেরা ডায়রিয়া মহামারী চলাকালীন ইচ্ছে থাকলেও ঝাড়ফুঁক করার জন্য অন্যত্র যাওয়া ওনার যেহেতু পরিবারের চাপ ছিল এই জন্য উনি খুব একটা যেতে পারতেন না। এটা যে শুধু বড় চাচার ক্ষেত্রে তা নয়, ওই সময়ে অনেক কামেল ব্যক্তিদের পরোপকার করার ইচ্ছা থাকলেও পরিবারের কারণে অনেকেই বাধাপ্রাপ্ত হতেন। যাই হোক, যেহেতু আমার আব্বা মারা যাওয়ার পর চাচারাই
আমাদের কোলে পিঠে করে মানুষ করেছেন, তাই আমার সাথে এমন ঘটনা বড় চাচা খুব সহজে মেনে নিতে পারেননি। তিনি চাচির কথা না শুনে গ্রামের ভালোর জন্য এই 7 বোনকে তাড়াতে কিছু লোকদেরকে নিয়ে কথাবার্তা বলে আল্লাহর রহমতে এর একটা বিহিত করবেন বলে সকলকে জানালেন। তিনি শুক্রবার জুম্মার নামাজ পড়ে আরও কিছু প্রয়োজনীয় কাজ সেরে শুক্রবার গভীর রাতে একটা রিচুয়াল করবেন বলে বাড়িতে সকলকে জানিয়ে দেন। শুক্রবার আসতে আরও 2 দিন বাকি ছিল বলে ওই দিনই তিনি ঘর ছেড়ে মসজিদে থাকার সিদ্ধান্ত নিলেন। তিনি একান্তে আল্লাহর কাছে এই মহামারীর জন্য দোয়া করবেন, আরও ইবাদত করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন বলে 2 দিন আগেই তিনি ঘর ছেড়ে মসজিদে চলে গেলেন। আর যাওয়ার আগে আমাদের সকলের কাছে বলে গেলেন যে আমি ঘর বন্ধ দিয়ে যাচ্ছি, তোমরা ইনশাল্লাহ নিশ্চিন্তে থাকো, আমাকে নিয়ে ভেবো না, আমার খাবার মসজিদে পাঠিয়ে দিও, এর বিহিত না করে আমি ঘরে আসবো না ইনশাল্লাহ। তো এমন কথা বলে বড় চাচা ঘর ত্যাগ করলেন। শুক্রবার চলে আসলে ওই দিন জুম্মার নামাজের পর গ্রামের মুরব্বীদের সাথে আরও কিছু প্রয়োজনীয় কথা বলে নিলেন। তিনি জানিয়েছিলেন শুক্রবার রাতে যেন কেউ ঘর থেকে বের না হয়, একেবারেই যেন বের না হয়, যতই প্রয়োজন হোক না কেন। যদি কিছু দরকার হয় তাহলে যেন সন্ধ্যার আগেই তা এনে রাখা হয়, এমনটাই সকলকে জানিয়ে দেন বড় চাচা। তার কাজ শেষ হয়ে গেলে যদি তিনি প্রাণ নিয়ে ফিরতে পারেন তাহলে সকলকেই তিনি জানাবেন এই বিষয় সম্পর্কে। তো এই কথা গ্রামের সকলকে জানিয়ে দেওয়ার জন্য একটি মানে সকলকে অনুরোধ করেন যারা এটা শুনেছিলেন। তো যাই হোক, বলতে বলতে সেই মুহূর্ত উপস্থিত। চাচা গভীর রাতে কাজ শুরু করেন। একাই একটি হারিকেন হাতে নিয়ে পুরো গ্রাম ঘুরে ঘুরে জোরে শব্দ করে জিকির করতে থাকেন আর বিভিন্ন দোয়া পড়েন, এবং গ্রামের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি বেশ কিছু রিচুয়াল করেন, রুকিয়া করেন, এবং গ্রামের চারদিকে উনি বিভিন্ন দোয়া দুরুদ পড়ে বন্ধ করার চেষ্টা করেন। তো এইসব করার সময় চাচা যেখান দিয়ে যাচ্ছিলেন ওই সব জায়গায় যে ঘরবাড়িগুলো রয়েছে বাড়ির মানুষজন কিন্তু চাচার উপস্থিতি টের পাচ্ছিলেন এবং চাচার জোরে জোরে জিকির করার শব্দও পাচ্ছিলেন। এক পর্যায়ে আল্লাহর রহমতে ঠিকঠাকভাবে চাচা সমস্ত গ্রাম প্রদক্ষিণ করে এসে আমাদের বাড়ির উঠোনে আসেন এবং আমাদের দরজার সামনে এসে বসে পড়েন আর সকলের উদ্দেশ্যে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আশা করছি বিপদ কেটে গেছে, তোমরা ইচ্ছা হলে বের হতে পারো ঘর থেকে। তখন আমার বড় চাচি সহ আর অন্যান্যরা বাড়ি থেকে বের হন আর বড় চাচিকে উদ্দেশ্য করে বলেছিলেন আমার জন্য পানি নিয়ে এসো। তখন আমাদের ঘরের সকলেই বের হয়েছিল, শুধু আমি ছাড়া, কারণ আমার আসলে আসার মতো শক্তি ছিল না। বাড়ির অন্যান্য ঘর থেকে যখন সবাই বের হয়ে এলো সবাই তো আগ্রহী ছিল, এই কারণে আমি নিজেও ব্যস্ত এবং ব্যাকুল হয়ে উঠলাম সব কিছু জানার জন্য। যাই হোক, চাচা সবাইকে সব কিছু বলার পর আমার মায়ের কাছে আমি কেমন আছি জানতে চাইলে মা বলেন যে আগের মতোই আমি আছি, আপনি আসছেন শুনে বাইরে আসতে চেয়েছিল কিন্তু শরীরের শক্তি না থাকায় আসতে পারেনি। একথা শুনে বড় চাচা দ্রুত আমার কাছে আসলেন এবং বললেন যে আব্বা, তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি, আল্লাহ তাআলা তোদের সকলকেই হায়াত দারাজ করুন। এই কথা বলতে বলতে ফজর আজান হয়ে গেছে। চাচা সকলকে নিয়ে মসজিদে নামাজের উদ্দেশ্যে চলে গেল আর মা চাচিরা বাড়িতে নামাজে দাঁড়িয়ে গেলেন। এক সময় সকলেই আমাকে রেখে চলে গেল আর আকাশটাও একটু পরিষ্কার হতে হঠাৎ দেখলাম আমার ঘরের জানালায় একজন সুন্দর চেহারার হুজুর দাঁড়িয়ে আছেন আর আমাকে দেখে খুব সুন্দর একটা হাসি দিয়ে বলল, ভয় নেই বাবা, তুমি সুস্থ হয়ে যাবে। এই কথা বলে তার হাতে একটা পিতলের কেটলির মতো কিছু একটা থেকে উনি অনেকখানি পানি আমার গায়ে ছিটিয়ে দিলেন। গায়ে পানি পড়তে আমার শরীর যেন কেঁপে উঠল, আমি ভয়ে অনেক জোরে চিৎকার দিলাম। তো ওই হুজুর হঠাৎ করে মনে হলো তিনি বাতাসের সাথে মিলিয়ে গেলেন। এদিকে আমার চিৎকার শুনে মা চাচিরা সহ পাশের ঘরের যারা ছিলেন তারা সকলে আমার কাছে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন আমি সবটা খুলে বলি। সবাই তখন আমাকে ভেজা অবস্থায় তাই পায় আর ওই হুজুরের গায়ের একটা মিষ্টি আতরের ঘ্রাণ সকলেই পেলেন। একটু আগে যে এখানে কোনো একজনের উপস্থিতি ছিল সেটা কিন্তু সকলেই বুঝতে পারলেন। এই অবস্থায় আমার বড় চাচা নামাজ শেষ করে আমার ঘরে আসলে তাকে এই বিষয়ে যখন সব কিছু বলা হয় তিনি মুচকি হেসে বললেন, ও কিছু না বাবা, সব ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
আমার মাকে ওইদিকে ডেকে বড় চাচা জানান, তোমার ছেলের কাছে বসে যদি আমি এইসব কথা বলি ও ভয় পাবে। শোনো, তুমি চিন্তা করো না, যে এসেছিল সে খুব ভালো একজন জিন, সে তোমার ছেলেকে পানি পড়া দিয়ে গোসল করিয়ে দিয়েছেন। কারণ গ্রামের অন্যান্য মানুষের অসুস্থতার ওর অসুস্থতার ভেতরে ভিন্নতা ছিল। কারণ ওই 7 বোন ওরা সর্বোচ্চ চেষ্টা করেছিল ওকে নিয়ে যেতে, কিন্তু তা পারেনি। এই জন্য আমার সাথে পরিচিত থাকা খুব পরহেজগার একটা জিন, সে আমার এই ভাতিজার পাহারা দিয়েছিল এবং সবশেষ আজ সে তার নিজের পড়া পানি ওর শরীরে ছিটিয়ে দিয়েছে। ইনশাল্লাহ আর কেউ ওকে ক্ষতি করতে পারবে না। আল্লাহর অশেষ রহমতে আমি সুস্থ হয়ে যাই এবং ওই গ্রামে মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাওয়াও বন্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ। এটাই ছিল মূলত ঘটনা। আমার বড় চাচা গ্রামের চারদিকে ঘুরে দোয়া দুরুদ পড়ে জিকির করে রুকিয়া করে ওই 7 বোনকে তাড়িয়েছিলেন। ওই 7 বোন কিভাবে যে চলে গিয়েছিলেন এটা আসলে কেউ জানে না, তবে তারা যে চলে গিয়েছিলেন ওই রাত্রের পরে এটা সকলেই বুঝতে পেরেছিল। আর আমার ছোট চাচা আল্লাহর রহমতে এখনো সুস্থ আছেন, জীবিত আছেন। তিনি নিজেই এই ঘটনার সাক্ষী। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। হাসান জাহিদুর রহমান পিয়াল। অনেক ধন্যবাদ হাসান জাহিদুর রহমান পিয়াল ভাইকে। চমৎকার একটি ঘটনা। আসলে ওলাবুড়ির ঘটনা তো আমরা প্রথমে একটা দেখলাম, সেটা একরকম ছিল। সাধারণত আমরা দেখেছি একটা ওলাবুড়ি আসে, একটা। কিন্তু এবারের ঘটনাতে আমরা জানতে পারলাম যে আপনাদের গ্রামে, মানে আমি জাহিদুর রহমান পিয়াল ভাইয়ের কথা বলছি, আপনাদের গ্রামে 7টা ওলাবুড়ি এসেছিল। এটা খুবই ব্যতিক্রমী একটি ঘটনা। সাধারণত একটার ঘটনা আমরা শুনেছি, এ যাবৎকাল পর্যন্ত যতগুলো ঘটনা বলেছি একটি ওলাবুড়ির বিষয় আমাদের সামনে এসেছে, কিন্তু 7টা ওলাবুড়ি যে গ্রামে এসেছে এটি হয়তোবা প্রিয় লিসেনার্স আপনারাও এই ঘটনার মাধ্যমে অনেকেই প্রথম জানলেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। প্রিয় লিসেনার্স, আমরা এখন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, চলুন মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে শাকিল রানা। ওনার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানার জোয়ারি ইউনিয়নের মির্জাপুর গ্রামে। আর ঘটনাটি যার সঙ্গে ঘটে তিনি ওনার এক মামির দাদি হন। আর ওনার মামির কাছ থেকে উনি ঘটনাটি শুনেছেন আর কি, তার মামির দাদির সাথে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটির সময়কাল 70-এর দশকের কোনো একটি সময়। আর ঘটনাটি ঘটেছিল নাটোর জেলার দত্তপাড়া নামক স্থানে। তো এই মামির দাদি, ওনার অনেক অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। আগেকার দিনে গ্রামে কিন্তু মেয়েদের অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যেত। 9-10 বছর, 11-12 বছর, 12 বছর হলেই মনে করা হতো যে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। এটা কিন্তু বর্তমান সমাজে আমরা এটা চিন্তাই করতে পারি না। তো ওনার বিয়ে হয়ে যায়। ওনার বিয়ে হয়ে যাওয়ার পর একটা সমস্যা ছিল, সেটা হলো ওনার হাজবেন্ড ছিল খুবই রকচটা স্বভাবের, মানে খুব রাগী আর কি। এই জন্য উনি ওনার হাজবেন্ডকে খুব ভয় পেতেন এবং 19-20 হলেই ওনার হাজবেন্ড ওনাকে নির্যাতন করতো। নারী নির্যাতন বলতে যেটা বোঝায় আর কি। এই জন্য সবসময় ওনার হাজবেন্ডের ভয়ে উনি তটস্থ থাকতেন। এর মধ্যে ওনার কোল আলো করে আসে একটি কন্যা সন্তান, যিনি হচ্ছে এই যে মামির মা আর কি। হ্যাঁ, এই মামির মা। তো একসময় কি হয় যে উনি ওনার শ্বশুরবাড়ি থেকে ওনার মায়ের বাড়ির দিকে যাত্রা শুরু করেন বেড়াতে যাওয়ার জন্য। তখনকার দিনে তো এরকম গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। খুব বেশি দূরেও আসলে ছিল না, কয়েকটা গ্রাম পরে ছিল।
তো উনি যখন ওনার মায়ের বাড়িতে পৌঁছান তখন বিকাল সময়, মানে আসরের আজান হয়েছে এমন একটা সময়। ওখানে যাওয়ার জন্য মাঝখানে একটা বিল পাড়ি দিতে হয়। অবশ্য ওই সময় শুকনো ছিল, শুকনোর মৌসুম। বিলের মধ্যে যে পায়ে হাঁটা পথ রয়েছে ওই দিক দিয়ে হেঁটে উনি ওনার বাচ্চাকে কোলে নিয়ে মায়ের বাড়িতে গিয়েছিলেন। এখন মায়ের বাড়িতে যাওয়ার সাথে সাথে মা তো খুশি হবে, কিন্তু উনি খুশি হতে পারেননি। মানে ওই মামির যে দাদি, তিনি খুশি হতে পারেননি। তিনি বললেন যে এই তুই এখন আসলি কেন? উনি তো নিজের মায়ের মুখে এই টাইপের কথা শুনে খুবই মানে মনক্ষুণ্ণ হন, কারণ আসলাম মায়ের বাড়িতে, সেটা রাগারাগি করছে যে কেন আসছি। তখন যেহেতু উনি মন খারাপ করেছিলেন আর ওনার মাও সেটা বুঝতে পেরেছিলেন, তখন ওই মামির দাদি তার মেয়েকে বলেন যে তুই মন খারাপ করিস না, গ্রামে জল বসন্ত ছড়িয়ে পড়েছে, এখন তুই যা আসছিস, এখন যদি তোর এবং তোর বাচ্চার জল বসন্ত হয় তাহলে তোর জামাইয়ের কাছে আমি কি জবাব দেব? আর এই অবস্থায় আমি তোকে যদি ফেরত না পাঠাই তাহলে তো সেও আমাকে আমার উপর মানে মনক্ষুণ্ণ হবে, রাগারাগি করবে। সুতরাং তোকে এখনই চলে যেতে হবে, তা না হলে তোর এবং এই বাচ্চার ক্ষতি হবে, সংক্রমিত হতে পারিস তোরা, সুতরাং তাড়াতাড়ি চলে যা। বেশ এতটা পথ হেঁটে আসার পর উনি একটু ক্লান্তই ছিলেন বটে, কিন্তু তবুও উনি অল্প সময় বিশ্রাম নিয়ে আবার নিজের শ্বশুরবাড়ির দিকে যাত্রা করতে উদ্যত হন। প্রতিমধ্যে এতটা ভয় ছিল না যে ডাকাত তাকে অ্যাটাক করবে, কারণ হলো ওই জল বসন্তের কারণে বাইরের লোকজন বের হচ্ছিল না বললেই চলে। আর যেহেতু মাত্র কয়েকটা গ্রাম পরে, এখনও যদি রওনা দেয় তাহলে সন্ধ্যার পরপরই হয়তোবা তিনি তার শ্বশুরবাড়িতে পৌঁছে যেতে পারবেন, ওই চিন্তা করে উনি বের হয়ে যান। তো নিজের মায়ের বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে যখন ওই বিলের মধ্যে আসছেন এবং বিলের মিডিলে হাঁটতে হাঁটতে চলে আসছেন, তখন দেখে রাস্তার পাশে একটা বৃদ্ধ মহিলা, বয়স 80-90 বছর হবে এরকম একটা মহিলা। সেই মহিলার চুল সব সাদা হয়ে গেছে, তো রাস্তার পাশে বসে আছে জীর্ণ শীর্ণ কাপড় পরা। তো উনি ওনার বাচ্চাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে ওই মহিলাটি বলে ওঠে, এই ছেড়ি এদিকে আয়, আমার মাথাটা একটু বেছে দে তো। মানে মাথায় উকুন হয় না, ওই উকুন বেছে দিতে বলছে। এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্যের আলো কিন্তু অনেকটাও মানে কমে এসেছে, আর একদম নিভু নিভু বলা চলে আর কি। মানে সন্ধ্যা হয়ে আসে, আশেপাশে আলো খুবই কম, একটু দ্রুতই বিল পার না হলে লোকালয়ে আসা যাবে না। আবার উনি চিন্তা করছেন যে একজন বৃদ্ধ মহিলা, উনি ওনার মাথাটা দেখে দিতে বলছেন, না দিলে কেমন হয়, মানবতা কোথায় থাকে? তো উনি এই চিন্তা করে ওই মহিলার কাছে যান এবং বলে, বুলিমা তোমার মাথার কাপড়টা সরাও, আমি তোমার চুলটা বেছে দিই। যদিও সন্ধ্যা হয়ে গেছে, আমি কি এখন দেখবো তোমার চুলের মধ্যে উকুন বা কিছু আছে কি না? এখন তো আলো কমে গেছে, আমি তো বুঝতেও পারবো না, তারপর তুমি যেহেতু বললে আমি দেখে দিচ্ছি। এই বলে উনি ওনার মাথার চুলগুলো বেছে দিতে যান, আর ওই মহিলাও নিজের মানে মাথার উপর থেকে কাপড়টা সরান। তো অল্প সময় মানে বাঁচতে শুরু করেছেন, অল্প সময় ধরে, মানে কয়েক সেকেন্ড হবে, যখন চুল মাথার থেকে সরাচ্ছিলেন, একটু একটু করে একটা চুল এদিকে এদিক সরাচ্ছেন, হঠাৎ করে দেখুন আর মাথার পেছন দিকে একটা বড় আকৃতির চোখ, ওই একদম মানুষের চোখের মতো চোখগুলো পিটপিট করছে। এটা দেখে উনি মারাত্মক ভয় পান। ওনার কোলে ওনার মেয়ে, আর উনি এক হাত দিয়ে চুল বাঁধছেন। তখন ওই বুড়ি মহিলা বলে ওঠে, কি ভয় পাইছিস? ভয় পাইস না রে সেরি, আমি তোর ক্ষতি করব না, আমি হচ্ছি ওলা বুড়ি। এই যে গ্রামে জল বসন্ত ছড়াইছে, এটা আমি ছড়াইছি। তুই এই পথ দিয়ে যাচ্ছিস, আমার ভয়ে চলে যাচ্ছিলি, আমার ভয়ে চলে গেলে কি বাঁচতে পারবি? বাঁচতে তো পারবি না। তুই যদি আমার মাথার চুল বেছে না দেওয়ার জন্য আসতি, তাহলে আমি তোকে বা তোর বাচ্চাকে ঠিকই অ্যাটাক করতাম, কিন্তু যেহেতু তুই আসছিস, তোকে আমি কিছু বলবো না, তোর কোনো ভয় নাই। আর আমি সামনে পেছনে দুইভাবেই দেখি, কারণ আমার সামনে পেছনে দুই জায়গাতেই চোখ আছে। পালায় কেউ সহজে আমার কাছ থেকে যেতে পারবে না, তোর কোনো ভয় নাই, যা তুই বাড়ি যা। উনি সত্যি অনেক ভয় পেয়েছিলেন এবং উনি ওখান থেকে আর কোনো কথাবার্তা না বলে দ্রুত ওনার বাচ্চাকে নিয়ে চলে আসেন।
তো উনি পরবর্তীতে এই ঘটনাটি শেয়ার করেন। আর ওই গ্রামে, যে গ্রামে মূলত ওই জলবসন্ত ছড়িয়ে পড়েছিল, ওই গ্রামের প্রায় 40% মানুষ জলবসন্তে আক্রান্ত হয়েছিল এবং যাদের অধিকাংশই জলবসন্তে মারা গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এখানে একটি কথা না বললেই নয়, কারণ হচ্ছে যে রোগ ছড়িয়ে দিতে পারে কোনো একটা মানুষ, কারণ কারো শরীরে যদি এমন কোনো ভাইরাস থাকে সে চাইলে বিভিন্ন মানুষকে ছুঁয়ে দিয়ে রোগ ছড়িয়ে দিতে পারে, এটা সত্য। কিন্তু এটা সত্য যে কোনো রোগের নির্দিষ্ট কোনো ক্ষমতা নেই, ওই ওলাবুরিরও নির্দিষ্ট কোনো ক্ষমতা নেই যে আল্লাহর ইচ্ছা ছাড়া সে কাউকে সংক্রমিত করতে পারে। আমরা যদি বিশ্বাস করি যে ওলাবুরি সংক্রমিত করে মানুষকে মেরে ফেলার ক্ষমতা আছে, তাহলে কিন্তু আমাদের এই বিশ্বাসটা আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক হবে। হ্যাঁ, তার এই ক্ষমতা থাকতে পারে, সে একটা রোগের ভাইরাস বহন করতে পারে, কিন্তু আল্লাহ যদি না চান সে চাইলেও কাউকে সংক্রমিত করতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। তাই ওলাবুরিকে আসলে আমরা শুনলেই ভয় পাই, কিন্তু এটা সত্য যে আল্লাহর ইচ্ছা ছাড়া ওলাবুরি কিছুই করতে পারবে না। প্রিয় লিসেনার্স, ঘটনাটি ছোট, আমি হয়তো বা সামনে পেছনে বেশ কিছু কথা, প্রাসঙ্গিক কথা বলে একটু সময় নিয়েছি। তো আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এবং ধন্যবাদ শাকিল রানা ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর এই ওলাবুরি সংক্রান্ত ঘটনাগুলো একটু ছোটই হয়, কিন্তু খুবই রোমহর্ষক হয়। আশা করছি লিসেনারদেরও এই ঘটনাটি ভালো লেগেছে।